স্যার যেটুকু করলেন এইটুকু একটু রিভিউ দেন স্যার। স্যার যেটুকু করলেন এইটুকু একটু রিভিউ দিলে খুব ভালো হতো। তাই কি করলাম? হুম। স্যার এখানে তো ইমেজ, কিন্তু আমরা 3 ভাগ করলাম যে স্যার ডিপ দিয়ে। ও আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। জি স্যার, জি স্যার, আজকে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন।
আমাদের কোডে দিয়ে দিলাম। বুঝছি। প্রথমে পরে একটা রোর মধ্যে 3টা ডিপ নিতে হবে। একটা রোর ভিতরে 3টা রোর ভিতর একটা রোর ডিপ দিয়ে কলাম ডিপ ফর করে
জি স্যার, বোঝা যাচ্ছে না। এখন এখন আটকে যাচ্ছে কথাগুলো আর কি, এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। কোন বলতে চাইলেন? স্যার স্যার স্কিল সেকশন যেটা নিয়েছি স্যার, এখানে টেক্সটের জন্য আলাদা একটা রো নিতে হবে না স্যার? স্কিলটা স্যার, স্কিল সেকশন।
দুই ভাগ যদি করতে হয় তাহলে যেটা করা যায় আমরা আমরা একটা ডিভ নেই, এটা হচ্ছে আপার পোর্শন, আমরা এইভাবে নাম দিই কোম্পানি আপার, আর এখানে নাম দিই কোম্পানির লোয়ার পোর্শন। আচ্ছা, এগুলোতে আমরা আসলে ওই ব্যাকগ্রাউন্ডের কালারগুলো আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। আচ্ছা, তাহলে আপার পোর্শনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। আমরা এখানে যদি কন্টেইনার নেই, ডট কন্টেইনার ডট রো, দেখি কাজ করে কিনা। আচ্ছা, এটা করে না। আচ্ছা, ডট আচ্ছা, আমরা একটা রো নিলাম, আবার চাইলে আচ্ছা এভাবে একটা রো নিলাম, আমরা আরেকটা রো নিব হচ্ছে এইটার জন্য, অর্থাৎ এইটাকে আমরা একটা রোয়ের ভিতরে রেখে দিতে পারি, আর এইটাকে আমরা 4 ভাগে ভাগ করব। তাহলে আমরা আরেকটা রোয়ের ভিতরে যে আমরা লিখে দিতে পারি কলাম এমডি 3, তাহলে একটা দিলাম, সরি তাহলে 1 2 3 4টা দিলাম। ওকে, ফাইন। এরপরে আবার আমরা আসেন এখানে করি টিম মেম্বার। টিম মেম্বারে হচ্ছে 1 2 3 4, টিম মেম্বারে সেই একই জিনিস, হ্যাঁ, একটা রোতে ভাগ করা, এত ভাগ করা। তাহলে টিম মেম্বারের পুরো জিনিসটাকে আমরা একদম কপি করে এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, তারপরে আমরা টেস্টিমোনিয়াল দেখতেছি, টেস্টিমোনিয়ালে পুরো জায়গা জুড়ে থাকবে, সুতরাং এটার ভিতরে থাকবে অনলি জাস্ট একটা কন্টেইনার ডট কন্টেইনার, তার ভিতরে থাকবে একটা রো, এটা হলো টেস্টিমোনিয়াল। তারপরে থাকবে হচ্ছে এটা হলো ক্লায়েন্ট লোগো, 1 2 3 4টা লোগো। তাহলে এটাও আমরা এই 1 2 3 4 করলে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। এখানে কন্টেইনার ধরে আমরা এখানে 4টা বক্স বানিয়ে দিতে পারি। এখানে প্রাইস আছে, প্রাইস ধরে আমরা এখানে 4টা বক্স তৈরি করতে পারি সেম। আচ্ছা, আমরা এটা কপি করে দিচ্ছি। তারপরে হচ্ছে 4টা বক্সের পরে এটা হচ্ছে কি ইউনিক হোয়াট ডু উই লাভ, ওকে, এটাতে বেশি কাজ নাই, এটাতেও বেশি কাজ নাই। আর এখানে কি কাজ আছে, এখানেও কিছু কাজ নাই। এখানে হচ্ছে হলো আমরা একেবারে ফুটারে যেটা হলো বক্সটা, এটাকে যদি আমরা কয় ভাগে ভাগ করব, তাহলে এটাকে যদি 3 ভাগে ভাগ করি, লেফট পোর্শনে আমরা এটা রেখে দিলাম।
আচ্ছা, তাহলে এটাকে ম্যাপের অংশে যে আমরা ম্যাপটাকে আসলে ওকে, ম্যাপটাকে ভাগ না করে আমরা এটাও করতে পারি, এই পুরোটাকে আমরা ফুটার ধরতে পারি, তার ভিতরে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ম্যাপ, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, একটা হচ্ছে মানে কপিরাইট। তাহলে আমরা যেটা করি, সোশ্যাল মিডিয়া, ম্যাপ, আর একটা হচ্ছে কপিরাইট, এটা টোটাল এটাকে বলি ফুটার বলে দিই। ফুটার বলে দিয়ে এইটাকে বলে দিই হচ্ছে সেকশন ফুটার। সেকশন ফুটারের তিনটা পোর্শন দিই, সেটা হচ্ছে এখানে দিলাম ফুটার, এখানে দিলাম এটা ডিভ দিলাম ম্যাপ, এখানে ডিভ দিলাম ম্যাপ, তারপরে এখানে দিব হচ্ছে এখানে দিলাম ম্যাপ, এখানে দিলাম হচ্ছে ডিভ হলো সেন্টার হলো সোশ্যাল মিডিয়া, মোবাইলটা নিয়ে যাবো, মোবাইলটা কিংবা ফোন চালা। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যাপ, এটা হচ্ছে কপিরাইট। আচ্ছা, তাহলে আপাতত মোটামুটিভাবে আমরা যতদূর ভাগাভাগি করার প্রয়োজন আমরা ততদূর ভাগাভাগি করে নিলাম। আচ্ছা, তা আমরা এখন চাইলে শুরু থেকেও কাজ করতে পারি, অথবা নিচ থেকেও বা মাঝখান থেকে, যেখান থেকে ইচ্ছা আমরা কাজ শুরু করতে পারি। তো আমরা আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটা আগে সাজাই, তারপরে হচ্ছে আমরা এখানে বাকিটা হচ্ছে আস্তে আস্তে সাজাবো বা এটাতে আসবো। আগে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বসাই, তারপরে ব্যাকগ্রাউন্ড বসাই আমরা মেনুটা ঠিক করব, তারপরে আমরা এখানে আসি, প্রয়োজনে আমরা এগুলো পরেও করতে পারবো। এখন এই ব্যাকগ্রাউন্ডে বসানোর জন্য আমার কাছে ছবিটা আলাদা করা আছে, আপনারা ওইটা ফটোশপ থেকে আলাদা করতে পারেন। তো আমি একটু ছবিটা কপি করে নিয়ে আসতেছি। আচ্ছা, সনৎ কুমার রয় আগে বলছিল যে ফটোশপ সম্পর্কে সনৎ কুমার রয়ের একটু ধারণা নাই, তার জন্য আমি একটু আবার রিপিট করব যে আসলে ফটোশপটা কি। এখন দেখা গেল যে আমরা যখন এই ছবিটা দেখতেছি, এই পিছনের ইমেজটাকে আলাদা করা যাচ্ছে না। একজন ক্লায়েন্ট যদি আপনাকে এই পুরো ছবিটা দেয়, তাহলে এখান থেকে এই মানুষের ছবি, ব্যাকগ্রাউন্ডের ছবিটা আলাদা করে পাওয়া সম্ভব না। ফটোশপ হচ্ছে এমন একটা জিনিস যেখানে একটা কথা বলি, হ্যাঁ জি, আমরা এই যে ইমেজটা দেখতেছি বা যে সাইডটা করতেছি, হ্যাঁ কিন্তু দুই ধরনের ওয়াইট দেখা যাচ্ছে। দুই ধরনের ওয়াইটটা দুই ধরনের দেখা যাচ্ছে। কোন যেমন ইমেজটা দেখেন, তারপরে নেমবার দেখেন, হ্যাঁ ইমেজের ওয়াইট কিন্তু নেমবারের ওয়াইটের সাথে মিল নেই। আর আমরা এর আগে যেটা করছিলাম সেটা কিন্তু ওয়াইট গুলো মিল ছিল, হ্যাঁ এবং এরপরের নিচের অংশগুলো ওই সেম, কতগুলোতে আসে ওয়াইট বৃদ্ধি পাইছে, আবার কতগুলোতে পর্যায়ে গেছে। হ্যাঁ ফাইন। দেখেন, এই জিনিসটা হচ্ছে মূলত এমন একটা জিনিস যে দেখেন, মূলত আমরা যে ওয়েবসাইটগুলো চালাই সেইগুলো মূলত এই সাইজের, ঠিক আছে? এটা হচ্ছে ব্রাউজার থেকে আপনার ওয়েবসাইটের ওই মাঝখানের জায়গাটা পর্যন্ত ফাঁকা জায়গা, অতিরিক্ত যে জায়গাটা থাকে, অতিরিক্ত জায়গা থাকে। এখন ঘটনা হচ্ছে আপনার কম্পিউটারে আপনি অতিরিক্ত জায়গা দেখবেন কি দেখবেন না, সেটাই হলো ব্যাপার। এখন অতিরিক্ত জায়গা কখন দেখবেন? যদি আপনার মনিটর বড় হয়। এখন মনিটরের স্ক্রিন সাইজ নিয়ে আসেন আলোচনা করি।
দেখেন আমার স্ক্রিন সাইজ কত, আপনারা একটা জিনিস জাস্টিফাই করেন। আমি যে স্ক্রিনটা ব্যবহার করতেছি, হ্যাঁ দেখেন আমার স্ক্রিন সাইজ কত বলতে পারবেন? এই যে এখানে লেখা আছে, দেখেন তো কত। দেখা যাচ্ছে না তো স্যার। এই কর্নার, এই যে উপরে না, 1359 35 1367 767। আর আমরা যখন কন্টেইনার লিখি, কন্টেইনার, ঠিক আছে, আমরা যখন কন্টেইনার লিখি সে জি। কতটুকু জায়গা নেয়? আচ্ছা, এই ওয়েবসাইটে কন্টেইনার দেখা যাচ্ছে না। আমাদের আগের কাজগুলোতে আমরা কন্টেইনার ব্যবহার করছি। একটু দাঁড়ান, আমরা হচ্ছে আমরা আগের ওয়েবসাইটটা করছিলাম কততে? এটা ইমেল সিগনেচার। আমরা যে একটা সাদা টেমপ্লেট করলাম, ওইটা কোন ক্লাসে ছিল? 18তম ক্লাসে ছিল। তাহলে দেখেন এই যে আমার ওয়েবসাইটটা আপনারা দেখতেছেন, এই ওয়েবসাইটটা কি করছে? এই যে কিছু একটু জায়গা ছেড়ে দিছে, খেয়াল করছেন? এইটা এবং এটা। হ্যালো, আচ্ছা, আপনারা যদি আমার স্ক্রিন দেখে থাকেন তাহলে একটা জিনিস দেখবেন যে ফিক্সড কন্টেইনার নামে একটা কথা লেখা আছে। ফিক্সড কন্টেইনার, এই ফিক্সড কন্টেইনারের মানে হচ্ছে যদি আমার ল্যাপটপের রেজুলেশন যদি 1200 পিক্সেলের বেশি হয়, তাহলে কন্টেইনার 1140 পিক্সেল জায়গা নেবে। বুঝাইতে পারলাম? হ্যালো, ইশাদুল আছেন আপনারা? সনদ কুমার না চলে গেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আসলে যখন লেকচারে কথা বলি তখন আসলে আপনাদের টেক্সটগুলো বুঝতে পারি না, তো এই জন্য একটু কথা বললে ভালো হয় আর কি। হ্যাঁ, তাহলে আমার জন্য সুবিধা হয়। দেখেন তো এর বাইরে যে জায়গাটা আছে সেই জায়গাটা সে অটোমেটিক ছেড়ে দিবে। দেখেন এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের মূলত কন্টেইনার। এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে আমাদের কন্টেইনার, আর বাকি জায়গাটা সে ছেড়ে দিচ্ছে। তাহলে যে বাকি জায়গাটা যে সেল ওটা কি 15% না 15 পিক্সেল করে কি মার্জিন প্যাডিং আছে? 15 পিক্সেল করে মার্জিন প্যাডিং আছে। সেটা হলো যখন আমরা কন্টেইনার ব্যবহার করি, কন্টেইনার নিজেই তার গায়ের মধ্যে একটা মার্জিন প্যাডিং লাগানো আছে। সেটা দেখেন এই যে এখানে আমরা দেখতেছি, দেখেন কন্টেইনারের মধ্যে 1140, ঠিক আছে? এই 1140-এর মধ্যে দেখেন
এই 1140-এর মধ্যে গ্রিড সিস্টেমে উইডথ হচ্ছে 100% আর প্যাডিং দেওয়া আছে হচ্ছে 15%, প্যাডিং দেওয়া আছে 15%, মার্জিন রাইট, মার্জিন লেফট, অটো করাস। এই জিনিসটা কারা কারা দেখলেন? ভালো তাহলে কি ধর 15-15-30 তাহলে কি ওই খেলে 1230 হয় বা 1140 থাকলে 1170 হয়? 1170 হয়, 1170। আর কিছু কিছু যে ধরেন কোনো ওয়েবসাইটে দেওয়াই আছে যে ক্লায়েন্ট বললো যে আমাকে 1170 লাগে, তখন কি তাহলে আমরা 1200 দিব ওই মাইনাস প্লাস করে তখন 1170 হবে। দেখেন বুটস্ট্র্যাপে যদি কোনো ক্লায়েন্ট চায়, কোনো পিএইচডি যদি স্ট্যান্ডার্ড ডিজাইনে হয়, স্ট্যান্ডার্ড ডিজাইনে এই মাপ রেখেই আপনাকে ডিজাইন দেবে। এই কত কথা বলছি আমরা 1140 এবং তার সাথে পিক্সেল, এই জিনিসগুলো হিসাবে রেখেই আপনাকে ইয়া দেওয়া হবে। না আমি একটা ভিডিওতে দেখছিলাম যে ওরা ওই যে কন্টেইনারের ইয়া করে দেয়, ওরা 1200 করে দেয় বা 1200 কম বেশি করে দেয়। বুঝলাম না স্যার, আমার ডিসকানেক্টেড হয়ে গেছিল তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা দেখবো না আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ জমা দিয়ে দেন, হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ সরি, জি কি বলছিলাম যেন? ও আমার নেট ডিসকানেক্টেড হয়ে গেছিল। আচ্ছা আমি বলছি যে এই যে মাপের হিসাবটা একজন যে পিএইচডি তৈরি করবে সে এই মাপ ধরেই আপনাকে পিএইচডি তৈরি করে দিবে, এবং একজন যে গ্রাফিক্স ডিজাইনার ধরে নেওয়া হয় যে সে এই বিষয়গুলো জানে। সেটা তো স্যার জানি, মানে আমি আসলে বলতেছি কি আমি একটা আমি যে টিউটোরিয়াল দেখলাম তো ওরা দেখছি কন্টেইনারের উইডথটা বাড়ানো করে দেয়। আচ্ছা কন্টেইনারের উইড যদি আপনি চেঞ্জ করেন সেটা তো আপত্তির কোনো কিছু নাই। যদি ধরেন আপনার চেঞ্জ করা লাগে, ধরেন ওইটা 1260, তখন আমরা কি করব জানেন? আমরা এটা ধরে নিয়ে আমরা ইয়াতে নিয়ে যাব, এটা ধরে আমাদের এই যে এখানে style.css এ নিয়ে যাব। জি রোমান আছে। তখন আমরা যেটা করতে পারি সেটা হলো 1260 করে দিলাম। তো এখন যদি আমরা আমাদের পেজটা চালাই, আচ্ছা আমাদের পেজে দেখেন, আমাদের পেজে দেখা যাচ্ছে কিনা? আচ্ছা দেখা যাওয়ার জন্য কি করতে হবে? বর্ডার দিতে হবে। আচ্ছা কন্টেইনারের গুলোর চারপাশে বর্ডার দিয়ে দিই, তাহলে আরামসে বোঝা যাবে। বর্ডার 1px solid red। ও আমরা তো এটা কানেকশন করিনি, সরি, আমরা এই দুটো কানেকশন করিনি। এটা কানেকশন করতে হলে লিংক, সরি এখানে দিতে হবে style.css style.css
এই এখন দেখেন এখানে এই যে দেখেন 1260 পিক্সেল হয়েছে আমাদের কন্টেনার এখন 1260 এটা জি কি স্যার এই জিনিসটাই বুঝতে গেছে আর 1260 আর বাকি যে স্যার যে 15 পিক্সেল 15 এটা এটা কোথায় গেল এটা কি ওই আপনি কি সেই 15 পিক্সেল মিটিয়ে দিতে চাচ্ছেন? না ওই হিসাবটাই আমি বুঝতে পারি নাই স্যার যে ওই হিসাবটা কিভাবে মেলাবো পারছি আচ্ছা দেখেন এই যে মানে আপনার এই কন্টেইনারের মধ্যে ডিফল্ট এই জায়গায় দেখেন প্যাডিং রাইটে 15 দেওয়া আছে, প্যাডিং লেফটে 15 দেওয়া আছে। আপনি ওইটাও ফেলে দিতে চান, তাহলে আপনি কি করবেন? আপনি এখানে এসে বলেন আর ফেলে দিলে তো সে তাহলে কন্টেইনার মাঝখানে আসবে না দেখা যাবে। কেন মাঝখানে আসবে না? এই যে অবশ্যই মাঝখানে আসবে। और कैटिंग राइट मैटिंग टेक्स्ट থাকে দেখি ওটা মাঝখানে চলে আসে এই যে আমার কন্টেইনারের জায়গা নিয়ে নিল। তাহলে যদি বলে 1200 পিক্সেল কথা 1200 পিক্সেলই আমরা লিখে দিব আর ওই হিসাবটা বাদ দিই মানে আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা আঙ্কেল করছি ভাই প্যাডিং মানে তো ভিতর থেকে জায়গা ছেড়ে তাই না? তা আপনি 1200 পিক্সেল নেবেন, জায়গা তো ভিতর থেকে ছেড়ে দিবেন। আপনি কন্টেইনার যদি বলে 1200 পিক্সেল নিতে 1200 পিক্সেল নিতে হবে। 1200 পিক্সেল হবে ওটা তো আমি জানি কিন্তু যখন ওই যে আমি যদি ইয়াটা রাখতে চাই প্যাডিং রাইট আর প্যাডিং লেফট আমি রাখতে চাই রাখেন না, কিছু নাই, রাখেন তো আপনার ভিতর থেকে জায়গা তো আপনার 1200 পিক্সেলের ভিতর থেকে যাচ্ছে, বাইরে থেকে তো যাচ্ছে না। বাইরে থেকে যাবে না না এইটা মার্জিন তো বাইরে দেয়া আছে নাকি মার্জিন তো দেয় না, প্যাডিং দেয়া আছে, ভালো করে দেখেন। মার্জিন দেওয়া আছে অটো, মার্জিন দেওয়া আছে অটো, প্যাডিং দেওয়া আছে। প্যাডিং মানে হলো ভিতর থেকে জায়গা, অর্থাৎ আমি আপনাকে বোঝাচ্ছি দেখেন এখানে এখানে আমি এই যে এই মানগুলো বাড়াই তাহলে বুঝবেন। এই যে এটাকে যদি আমি আস্তে আস্তে বাড়াই, হ্যাঁ এটাকে 21 করলাম, আপনি এখন দেখেন তো ভিতর থেকে জায়গা ছেড়ে দিছে। সবুজ জায়গাটা দেখছেন? সবুজ জায়গাটা হচ্ছে প্যাডিং আর নীল জায়গাটা হচ্ছে যেখানে আপনি লিখতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ কন্টেইনারের জায়গা 1260 আছে। এখন কন্টেইনারের 1260 জায়গাকে কিভাবে ইউজ করবেন? বুটস্ট্র্যাপ ডিফল্ট ভাবে যে কাজটা করতেছে, আমি যদি এই কোডটাকে কমেন্ট করি তাহলে দেখেন এডিট ব্লক কমেন্ট, বুটস্ট্র্যাপ ডিফল্ট ভাবে যে কাজটা করতেছে, আচ্ছা শুধু ইয়াটা রেখে দেই, বর্ডারটা রেখে দেই। দেখেন কন্টেইনার ডিফল্ট ভাবে যে কাজটা করতেছে সেটা হলো যে বুটস্ট্র্যাপ তারা যেভাবে কোড লিখছে সেটা কোড কিভাবে লিখছে, তারা প্রথমে করছে কি ম্যাক্সিমাম উইড 1140 করছে, করার পরে তার মানে এই যে এইটুকু জায়গা করার পরে তারা ভিতর থেকে 15 পিক্সেল প্যাডিং ছেড়ে দিছে। কিন্তু আমরা যখন আবার রো ব্যবহার করছি তাতে দেখেন কি হয়েছে, রো করছে কি, রো নিজেই আবার মার্জিন লেফট দিছে 15, মার্জিন রাইট দিছে 15। তাতে কি হয়েছে? আমার লেখার মাইনাস, আমার লেখার জায়গাটা এই ধার ঘেঁষে হয়ে গেছে। দেখছেন ব্যাপারটা? যদি আমরা রো না দিতাম, যদি আমরা রোটা না দেই তাইলে দেখেন কি ঘটনা ঘটে। মনে করেন এই যে রো আছে, এই রো এর বাইরে শুধু কন্টেইনারের মধ্যে আমি একটা 1 2 3 লিখি, দেখেন আপনি এটা যদি আমি করি তাইলে কি হয়, ঠিক আছে? এই 1 2 3 4 এর লেখাটা কিন্তু সে জায়গা ছেড়ে দিছে, কারণ কন্টেইনার তাকে সরে যেতে বলছে। কারণ এই কন্টেইনারকে 15 পিক্সেল এই কন্টেইনারকে 15 পিক্সেল প্যাডিং লেফটে দিয়ে রাখছে। খেয়াল করছেন ব্যাপারটা? এই হলো ঘটনা।
প্যাডিংসে 515 পিক্সেলের করে ফেলবেন। রাইট। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তা আমরা কোন জায়গায় যেন আলোচনা করতেছিলাম? আমরা ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসব। তো আমরা আপাতত এই কোডটা মুছে দেই, আমাদের হয়তো লাগবে না। আচ্ছা থাকুক, কন্টেনারটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা বলতেছিলাম যে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসব। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য আমরা যেটা চাই সেটা হলো ধরে নেন এটা আমাদের পিএইচডি। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি যদি আপনার কম্পিউটারে পিএইচডি ফাইল ওপেন করতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইট তৈরি করার কাজ 50% কাজ তারা নিজেরাই করে দিচ্ছে। দেখেন এই যে অংশটুকু, আমি একটা চতুর্ভুজ আঁকি, এই অংশটুকুর চারদিকে একটা সবুজ ইয়া দেখা যাচ্ছে, খেয়াল করছেন? জি স্যার, একটা মাছ মিডিল ওরা নিয়ে করে দিছে, ইন্ডিকেটর করে দিছে। শুধু আমি এই হোয়াইটের কথাই বলতেছিলাম যে এখানে কিন্তু দুইটা হোয়াইট করছে। হ্যাঁ, মিডিলে যেটাতে কন্টেন্ট বা মেইন বেসিক্যালি গুলো আছে এবং আরেকটা কন্টেন্টের বাইরেও আছে। হুম, ওই কন্টেন্টের বাইরেও ব্যবহার হচ্ছে, আবার কতগুলো কন্টেন্টের যেটা কন্টেন্ট সেটা তো ফিক্স জায়গার মধ্যেই আছে। হুম। তার মানে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা কম্পিউটার স্ক্রিনের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাবে, আর আপনি যত সমস্ত মেনু টেনু লিখবেন সব এই যে 12 কলামের ভিতরে লিখবেন। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই কলামের বাইরেও জায়গা আছে। আমি এটাই বলতেছিলাম যে এখানে তো 12 কলাম ফিক্সড আছেই। আমরা যে সাইটগুলো বানাই এ পর্যন্ত আমি যতটুকু শিখেছি সেটা হলো সবকিছু 12 কলাম ধরে। হ্যাঁ, কিন্তু এই সাইটটাতে 12 কলাম ছাড়াও কিন্তু আরো আছে জায়গা। কি আছে আমাকে দেখান, কোন জায়গাটা আছে 12 কলামের বাইরে, কোন জায়গাটা? এই জায়গাটা, পিএইচডি এর বাইরে দেখেন, এই জায়গাটার কথা বলতেছেন? জি হ্যাঁ, ওই বাইরে এই জায়গাটা তো আপনাকে কিছু করতে হবে না, আপনি যখন কন্টেইনার ব্যবহার করবেন অটোমেটিক ওই জায়গাটা সে ছেড়ে দিবে। এখন সে যে অটোমেটিক জায়গাটা, হ্যাঁ কিন্তু কতগুলো জায়গায় তো এটা ইয়ে ব্যবহার হচ্ছে স্যার, কালার ব্যবহার হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড ব্যবহার হচ্ছে। রাইট, আপনি দেখেন কয়টা কালার আমরা ব্যবহার। যখন হ্যাঁ, ওকে ফাইন, আপনার জিনিসটা আমি একদম ক্লিয়ার। সেটা হচ্ছে তার মানে এই বাইরের খালি জায়গাতেও কালার তারা চেঞ্জ করছে, তাই না? যে আমরা বাইরের খালি জায়গাতে কালার কিভাবে চেঞ্জ করব, এটাই তো বিষয়। জি জি জি, আমরা তো 12 কলামের মধ্যেই কাজ করছি, কিন্তু 12 কলামের বাইরেও তো ওরা কাজ করবে। এই তো, এবার আমাকে জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটা কলাম পছন্দ করে দেখান, যে কলামটার কালার আমি আপনাকে চেঞ্জ করে দেখাবো, এবং আমি সেই কলামটা করে দেখাবো। আমাকে দেখান একটা, যে কোনো এটা করবো, এই যে এটার কালার করেন, ওইটাই করেন, যেগুলো একটা করলেই তো বোঝা যাবে। আচ্ছা, ওকে ফাইন। আসেন তাহলে আমরা এটা নাম আমরা কি দিছিলাম, এটা হবে হচ্ছে আপনার ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, যত সম্ভবত আমি এটার নাম দিয়েছিলাম, ঠিক আছে? তা আমি চলে যাই ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালে, কোম্পানি, এই যে টেস্টিমোনিয়াল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, দেখেন, আচ্ছা
টেস্টিমোনিয়াল মাঝখানে কি কি যেন লেখা আছে, আমি একটু লেখাগুলো বসাই দিই। সেটা হচ্ছে এটা এটা এই লেখাটা বসাই দিলাম আমি। আচ্ছা আচ্ছা, এটা বসাই দেওয়ার আগে আমি যেটা করি, এটাকে কলাম MD12 করে দিই। তাহলে কলাম MD12 যদি করে দেই, এখানে এর ভিতরে আমি এটা বসাই দিলাম, এই টেক্সটটা বসাই দিলাম। এটাকে আমি একটা ডিপ দিতে পারি বা পি দিতে পারি বা স্প্যান দিতে পারি। আমি ধরেন একটু স্প্যান দিই, SPAN। এটা আপনাদের স্যার স্পেনের হ্যাঁ স্পেন ট্যাগটার কাজ কি? আচ্ছা, স্প্যান ট্যাগটার কাজ কি? স্প্যান ট্যাগের একটা কাজ আমি একদিন দেখাইছি। আচ্ছা, আজকেও দেখাবো। আমাকে একটু সুযোগ দেন, আমি এটা শেষ করে আসি। হ্যাঁ, আমরা ওই আলোচনাটা শেষ করে আসি। জি স্যার। হ্যাঁ আচ্ছা, ধরেন আমি এটা স্প্যান দিলাম, এটার কোনো কাজ নাই, এটা এমনি একটা ট্যাগ। তো এখন আমরা একটু দেখি তো কি হয়েছে। আচ্ছা, এই যে এইটা, তো এই লেখাটাকে আমরা সেন্টারে নিয়ে যেতে পারবো কিভাবে বলেন দেখি? আচ্ছা, আমরা সেন্টারে নিতে পারি হচ্ছে এইটাতে টেক্সট সেন্টার ব্যবহার করি। আচ্ছা, প্রথমে আমরা লেখাটাকে সেন্টার করলাম, ঠিক আছে? আচ্ছা, লেখাটা সেন্টার করার পরে এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটাতে কি আছে, সবুজের কালার আছে। সবুজের কালারটা আমরা এখান থেকে নিয়ে আসি। এই সবুজের কালারটা আমরা কোথায় দিব? এই সবুজের কালারটা আমরা দিব হচ্ছে, আমরা কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড দিব। দেখেন আমরা যখন এইটুকু ব্যাকগ্রাউন্ড দিলাম, এইটুকু জায়গায় কালার হলো, কারণ আমরা কন্টেইনারের মধ্যে দিছি, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের তো আসলে এই জায়গাটুকু কালার করা দরকার, তাই না? যে এর থেকেও এক্সট্রা জায়গা আছে যেটা, রাইট। এবং কথা হচ্ছে কি, এটার মধ্যে একটু প্যাডিংও দেওয়া দরকার। তো বুটস্ট্র্যাপে প্যাডিং কিভাবে দেয় বলতে পারেন? পিডি মনে হয়, পি দিয়ে হাইফেন দিয়ে কিছু একটা লিখলে, এই যে মোটামুটি দেখেন, এই যে কাছাকাছি মোটামুটি হয়ে গেছে। এখন শুধু এটার কালার, টেক্সটের লেখার কালারটাকে আমরা ইয়ে করি, দেখি লেখার কালারটা কি আছে। আমরা সাদা তো আছে, সাদা আছে একবারে। আচ্ছা, একবারে সাদা না, একটু ইয়ে আছে, E4। আচ্ছা, তা আমরা এখানে আচ্ছা টেক্সট কালার হোয়াইট করে দিই, পরে এটা ঠিক করব। আচ্ছা, টেক্সট হোয়াইট। এখন আমরা চাচ্ছি এই জায়গাটুকুকেও ইয়ে করতে। এখন দেখেন কন্টেইনারের মাধ্যমে হয়েছে কি, এই বক্সের জায়গাটুকু মাত্র ক্লিয়ার হয়েছে। তাহলে বক্সের জায়গাতে আমাদের ব্যাকগ্রাউন্ড দিলে, এই কন্টেইনার দিলে কাজ করবে না, তার বাইরে দিতে হবে। তার বাইরে আমরা রাখছি কি, টেস্টিমোনিয়াল। খেয়াল করছেন বিষয়টা এখানে? জি জি। এই টেস্টিমোনিয়ালকে এবার আমরা নিয়ে আসবো হচ্ছে CSS এর মধ্যে, যেহেতু এটা আমাদের ইয়ে কোনো ডিভ নয়। এখানে নিয়ে এসে আমরা ওই ব্যাকগ্রাউন্ড কালারটা ওইখান থেকে তুলে দিব। এই পুরোটা আমি তুলে দিচ্ছি। তুলে দিয়ে এই টেস্টিমোনিয়ালের এই জায়গায় আমি ব্যাকগ্রাউন্ডটা বসাই দিচ্ছি। দেখেন তো, হ্যালো, জি স্যার আসছে। আসছে।
তা আমি বলছিলাম যে আমার কম্পিউটারের স্ক্রিন কত? 1360। 1360। কিন্তু আমাদেরকে যে পিএইচডি দেওয়া হয়েছে, পিএইচডিটা কি হিসাবে করা হয়েছে দেখেন, আমাদেরকে যে পিএইচডিটা দেওয়া হয়েছে সেই পিএইচডি করা হয়েছে তার হিসাবের মাপটা দেখেন। আপনি যদি এইখানে এভাবে ধরেন, এখান থেকে এখান পর্যন্ত ধরেন, দেখবেন মাপ আছে 1920 পিক্সেল। আপনি আবার দেখাচ্ছি আমি, এই যে দেখেন 1920 পিক্সেল। অর্থাৎ যার কম্পিউটারের মনিটর অনেক বড় তার কম্পিউটারে এই জায়গাটা আরো বেশি বড় হবে। আমি কি বুঝাইতে পারলাম না বুঝাইতে পারতেছি না? আমার কম্পিউটারে এই জায়গাটা ছোট, এইখান থেকে এইখানে এই দুইটা কাছাকাছি, কিন্তু যার কম্পিউটারটা দামি কম্পিউটার এবং বড় কম্পিউটার 920 পিক্সেল রেজুলেশন, তার কম্পিউটারে এইখান থেকে এখানে আরো বেশি জায়গা থাকবে। ঠিক আছে স্যার? ওইখানে যে মানে আমরা যে ক্লাসটা নিলাম সেই ক্লাসে আমরা ওই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, তাই না স্যার? হ্যাঁ, কিছুই তো করি নাই রে ভাই, কিচ্ছু করি নাই। দেখেন আপনি টেস্টিমোনিয়াল যখন কন্টেইনারে দিতে যাচ্ছি তখন শুধু ওই যে মাঝখানে যে রো 12টা, সরি কলাম 12টা সেখানে নিচ্ছে। এক্স্যাক্টলি রাইট। আর যখন আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি তখন পুরো যে স্ক্রিনটা আমার যতদূর পর্যন্ত রেজুলেশন পুরোটাই নিবে। যদি ততদূর পর্যন্ত রেজুলেশন না নেয়, মনে করেন কোনো সময় আপনি যা বিপদে পড়ে গেছেন, এই যে দেখছেন এখন আমার স্ক্রিনে বেশি জায়গা ছাড়ছে না, এই যে দেখেন তো, দেখেন এখন আমার কিন্তু বেশি জায়গা ছাড়ছে। অর্থাৎ আমি এটা আসলে জুম করছি, জুম, আমার ব্রাউজারটা জুম করলাম আর কি। এখন আপনি দেখেন আমরা যদি এই পোরশনটা বানাই, এই পোরশনের পরে যদি আমরা এই পোরশনটা বানাই, তাহলে কি করব? এই পোরশন বানাইতে গেলে এইটার ব্যাকগ্রাউন্ডের নাম হলো ব্র্যান্ড। আমরা এখানে ব্র্যান্ডকে ধরে নিয়ে এসে এখানে বসাই দিব। ব্যাকগ্রাউন্ড কালার ইজ ইকুয়াল টু দিব হচ্ছে আচ্ছা, ব্র্যান্ড যেখানে আছে, হ্যাঁ, তাহলে ব্র্যান্ডকে আমরা 4টা ভাগে ভাগ করছি, তাহলে এখানে 4টা ইমেজ দিতে হবে। 4টা ইমেজ হচ্ছে আইএমজি, এসআরসি, তারপরে ডাবল কোটেশন, তারপরে দিলাম এটা। ঠিক আছে, এটা তো এখানে যখন আমরা ডাবল কোটেশন ইমেজ সোর্স দিলাম, তাহলে দেখেন আমরা সোর্সের ইমেজগুলো এখান থেকে আলাদা করে নিয়ে যাই। এখান থেকে যখন আমরা এই কালো একটা আছে এখানে মাউস পয়েন্টার, এটাকে বলে পাথ সিলেকশন টুল, এইটাতে ধরে যদি আমরা ক্লিক করি, তাহলে তো দ্রুত এটা সিলেক্ট হওয়ার কথা। আচ্ছা, এটা না, এইটা। দেখেন ইমেজের এই যে ইমেজের ইয়াটাও দেখাচ্ছে, চলে আসছে ইমেজ। আচ্ছা, আমি ইমেজটাকে আলাদা করে নিই।
তাহলে এটা দিলাম একটা, তারপরে এটাতে ধরলে হচ্ছে এটা, আচ্ছা তারপর হচ্ছে এটা হলো ইমেজ, আচ্ছা ব্র্যান্ড 1 ব্র্যান্ড 2 দিচ্ছি এটার নাম, তারপরে হচ্ছে ব্র্যান্ড 2 ব্র্যান্ড 3, আচ্ছা তারপরে যদি এটা করি আচ্ছা এটা দিলাম হচ্ছে ব্র্যান্ড 3, তারপরে হচ্ছে দিলাম ব্র্যান্ড 4, হ্যালো, আসসালামু আলাইকুম জাহিদ ভাই। জি আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন সবাই? এই তো আছি আর কি মোটামুটি। আচ্ছা, একটা আজকে তো আপনাদের 25তম ক্লাস চলে, আজকে তাই না? 25 তো না, আজকে তো তো আমাদের এটা হচ্ছে 25 সময় চলতেছে। ও মাই গড। আচ্ছা, তো আমাদের একটা শিডিউল আছে। শিডিউল হচ্ছে আমরা 25তম ক্লাস কমপ্লিট হওয়ার পর একটা অ্যাসেসমেন্ট নেই সবার। সো এবং তারপরে আবার নতুন করে ক্লাস শুরু হয়। তো একটা দিন এর মধ্যে আমরা একটু গ্যাপ দিই। দ্যাট মিনস আজকে যদি 25তম ক্লাস হয়, আগামীকালকে বন্ধ দিয়ে তারপরের দিন হচ্ছে অ্যাসেসমেন্টটা নিব। তো অ্যাসেসমেন্ট নেওয়ার পরে আপনাদের নেক্সট অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে যে কবে আবার নতুন করে ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে? তো আজকের ক্লাস পরে কালকে হচ্ছে আপনাদের অফ ডে দেওয়া থাকবে এবং পরশু দিন আপনাদেরকে একটা অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্টটা হচ্ছে এরকম, একটা পিএইচডি টেমপ্লেট দেওয়া হবে, সেটাকে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কনভার্ট করবেন। এটাতে কোনো প্রবলেম আছে কিনা, দ্যাট মিনস বুটস্ট্র্যাপ দিয়ে একটা পেজ কমপ্লিটলি ডিজাইন করতে গেলে কোনো ধরনের ঝামেলা বা সমস্যা ফিল করছেন কিনা? কেউ একজন বলেন যে কি প্রবলেম অবস্থা বর্তমান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলছিলাম আরেকটু টাইম দিলে ভালো হতো। আর একটু টাইম বলতে ঠিক একটু বুঝায় বলে। মানে স্যার 21 তারিখে না নিয়ে যদি আরেকটু 2-1 দিন পরে নাও হয়। স্যার পিএইচডি কোর্স এখনো কমপ্লিট হয়নি, তো আমার নেট প্রবলেম হচ্ছিল, তাহলে সুবিধা হতো সবার জন্যই। আপনাদের বুটস্ট্র্যাপ নিয়ে কতটুকু নলেজ? আমরা এখনো ক্লিয়ার না, বুটস্ট্র্যাপটা ক্লিয়ার না। আচ্ছা, আমাদের তো একটা শিডিউল আছেই। এখন বুটস্ট্র্যাপটা দিয়ে যদি পসিবল না হয়, কিন্তু অ্যাসেসমেন্ট তো আমাদেরকে নিতে হবে, বুঝছেন? তো সেক্ষেত্রে আপনাদের পসিবিলিটিস কতটুকু কি করণীয় আছে বা করতে পারবেন ততটুকু বললে আমি সেই অনুসারে অ্যাসেসমেন্টটা দাঁড় করাতে। মানে ডিপ দিয়ে করা যেতে পারে, তাহলে আমরা যদি সবাই যদি মনে করে যে
বুটস্ট্র্যাপ কঠিন, তাহলে আমরা ডিভে করতে পারি, সেটা একটা অপশন হতে পারে আর কি। কি দিয়ে বুঝিনি আমি তাইলে। না, আমরা হলো প্রথমে হলো কাজটা করছিলাম একটা টেবিল ব্যবহার করে একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করা। সেকেন্ড স্টেজে আমরা একটা ডিভিশন ব্যবহার করে কিভাবে লেআউট তৈরি করা যায় সেটা করছি। থার্ড স্টেজে হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা এই সেকশনগুলো ভাগ করে কিভাবে করা যায় সেটা করছি। ফোর্থ স্টেজে হচ্ছে আমরা পিএইচডি থেকে কিভাবে পিএইচডি দেখে দেখে মাপ নিয়ে করা যায়, আমরা আসলে ওই জায়গায় আসি এখন আর কি। তো ওই যে বুটস্ট্র্যাপ থেকে মানে পিএইচডি থেকে দেখে দেখে মাপ নেওয়া এবং হচ্ছে যে ওই জিনিসটা লেআউটে কনফিগার করা, সেই জায়গাটায় কেউ কেউ যেমন একটু নতুন আছে, মানে তারা এর আগে কখনো করে নাই, তো তাদের জন্য একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো এই জন্য আবার আজকেও অল্প কিছু আলাপ আলোচনা করছিলাম আর কি আমি, যে বুটস্ট্র্যাপের লেআউটটা কীভাবে চিন্তা করতে হয়, কীভাবে করতে হয়। তো এইভাবে আর কি আগাইছিলাম আমরা। তো কিছু কিছু আগাইতে পারছে, কিছু আগাইতে পারে নাই আর কি। আচ্ছা, তো জিনিসটা বুঝতে পেরেছি। এখন বুটস্ট্র্যাপটা তো মোটামুটি ওটা দিয়ে তো পেজ একটা লেআউট দিলে কিছুটা তো করা যায় নাকি? আমরা স্ট্রাকচার তৈরি করতে পারবো, স্কালটা তৈরি করতে পারলেই হয়। আমাকে স্ট্রাকচারটা তৈরি করে দেন, ফুল পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে হবে না, জাস্ট আমাকে স্কালটা তৈরি করে দেন। আবার অনেকে ভাই গ্রিড সিস্টেমটা বুঝতে প্রবলেম আছে। আচ্ছা, আমি একটা জিনিস বলি, 25টা ক্লাস তো হয়েছে, আপনারা কি সেগুলো মানে এক্সেস করেননি? জি ভাই। তাহলে 25টা ক্লাস পরেও আপনাদের বুটস্ট্র্যাপ হয়নি, এটা একটু কেমন লাগছে না? জি ভাই, বাট অনেকে এখানে নতুন আছে। নতুন বলতে কি, তারা কি প্রথম থেকে শুরু করেনি? করছে, বাট HTML CSS বুটস্ট্র্যাপ পিএইচডি কি এগুলো অনেকেই জানে না। আমি যদি নতুন এখনো জানে না? না ভাইয়া, অনেকেই এটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছে, তো এই জন্য তাদের কাছে জটিল মনে হচ্ছে। ওয়াসিম আকরাম, একটা কথা বলি, আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে একেবারে জিরো থেকে। যারা একেবারে ইপেন জাস্ট কম্পিউটারটা অন অফ করতে পারে এবং কিছু লেখাযোগ করতে পারে, আর কিছু পারে না, এরকম স্পেসিফিক কিন্তু কোর্সটাকে ডিজাইন করা। এবং আমি যতদূর জানি জাহিদ স্যার হচ্ছে ডিটেইলস আলোচনা করে। এখন আমার এখনো একটা কনফিউশনের জায়গা, যেটা আপনি একটু আমাকে দূর করেন। যে কনফিউশনটা এই, যখন HTML-টা শুরু করা হয় নোটপ্যাডে লিখে, এখান থেকে একটা পেজ ওপেন করা, তারপরে কোড, এখানে তো জটিল তেমন কিছু আমি দেখিনি। তো 25টা ক্লাসেও আপনারা এখনো বলছেন যে একটা পেজের স্ট্রাকচার বুটস্ট্র্যাপ বাদ দেই, আপনি কি নরমাল HTML CSS দিয়ে করতে পারবেন? জি, আমরা HTML CSS দিয়ে করতে পারবো ইনশাআল্লাহ। জি স্যার। বুটস্ট্র্যাপ আমাদেরকে ভাইয়া যেভাবে শিখাইছে, আলহামদুলিল্লাহ আমরা স্ট্রাকচারটা গঠন করতে পারবো। মাহবুব ভাই, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি আপনাকে, যে আমি আজকে সকালবেলা ওনাদের সাথে আমি কথা বলছি, তো এখানে আমার একটু ভুল হয়ে গেছে, এর জন্য আমি সবার কাছে সরি। সেটা হলো মানে আমি প্রথম পিএইচডিটা দেওয়ার পরে সেকেন্ড যে পিএইচডিটা দিছিলাম, সেই পিএইচডিটাতে হয়েছে কি ছোট ছোট কিছু কাজ ছিল। হ্যাঁ, মানে ছোট ছোট কাজগুলা আমিও যখন করতে বসছি, আমারও R&D করতে সময় বেশি লাগতেছিল, ঠিক আছে? তো এখন আমার তখন প্ল্যান ছিল যে আমরা ওই জায়গাটাতে ফোকাস করব না। যেমন আমি বারবার সবাইকে বলছি যে আসেন আমরা স্ট্রাকচারটা রেডি করি, আর ছোট ছোট যে জায়গাগুলো আছে এগুলো আমরা পরে করব। বাট আমাদের ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী যে কাজটা করছে, যে ধরেন আমি একটু আমার লেআউটটা দেখাই, তাহলে আপনাকে বোঝাইতে সুবিধা হবে। মানে আমার প্ল্যানটা ছিল, আমি সবাইকে এটা কনভিন্স করার চেষ্টা করছিলাম যে এই লেআউটের এই যে কালার করা এবং ভাগ করা, এটা সবাই আগে রেডি করবে, ঠিক আছে? এখন অধিকাংশ শিক্ষার্থী যেটা করছে, ধরেন প্রথমে এইটা ঠিক করছে, এটা ঠিক করার পর এখানে যে অবস্থায় আছে ওইটাকে পিক্সেল পারফেক্ট করতে যে তাদের এইখানেই টোটাল সময়টা খরচ হয়ে গেছে। কেউ এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত এসে এইখানকার একেবারে ছবিগুলোকে একটা সুন্দর জায়গা মতো সেট করা, এটার কালার দেওয়া, এটার হভারিং করা, তারপরে এখানে একটা ছোট্ট ইমেজ ছিল সেটাকে কালার করা, মানে এই মাইক্রো লেভেলে সময় দিতে যায় আমি দেখলাম দু একজন এই স্ট্রাকচারের কোনো কাজটাই তারা করতে পারে নাই। মানে আপনিও তো ওইটাই বলতেছেন, আমাদের টার্গেটটা ছিল যে সবাই
এই স্ট্রাকচারটা আগে বানাই ফেলবে। এটাকে 3টা কলামে ভাগ করবে, এটাকে 2টা কলামে ভাগ করবে, তারপর হচ্ছে এটাকে 3 কলামে ভাগ করবে, এখানে ইমেজ বসাবে লেফটে, টেক্সট বসাবে রাইটে, এটাকে 6 কলামে ভাগ করবে। যদি কিছু না পারে তাহলে ইমেজ বসাই দিবে, যদি কিছু পারে তাহলে ওই যে প্রোগ্রেস বার বসাবে। তারপরে হলো এইগুলো টেক্সট বসাবে, 4 ভাগ করবে, টেক্সট বসাবে। তো আমার কমিউনিকেশনে মনে হয় আমি একটা ভুল করে ফেলছি আর কি ওদের সাথে। না 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 জাহিদ ভাই, আপনি এখানে কমিউনিকেশন ভুলটা আমি বলছি না, আমি বলছি আপনার স্টুডেন্টদের ডেডিকেশনটা কি স্টেজে, তারা আপনি কোনো কাজ দিলে এটাকে কতটা গুরুত্ব সহকারে নেয়। যেমন আমাদের প্রথম পিএইচডিটা মোটামুটি আমরা কিন্তু আপ আছি সবাই, আসলে আপনাকে যেভাবে বলতেছে ওরা কিন্তু অত দুর্বল না। আমি এই যে দেখেন এই পিএইচডিটা কিন্তু ম্যাক্সিমাম জমা দিছে, এই যে আমি আপনাকে এইটা দেখাই। আপনার কথাটা খুব ভালো লাগলো ভাইয়া, যে আমরা যেভাবে প্রেজেন্ট করছি মানে এতটা দুর্বল আমরা না, না 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 না, কিন্তু আমাদের মধ্যে গাফলতি আছে, কিছুটা অংশ হলেও আছে। এই যে এই পিএইচডিটা কিন্তু করছে, হ্যাঁ এই পিএইচডিটা করছে, এবং এখানে কিন্তু আমরা কিছু ইন্টারেস্টিং কাজ করছি। এই যে এটা কিন্তু হবারের কাজ, এই হবারের কাজটা মোটামুটি সবাই করছে। তারপরে এখানে এই যে হয় ফিল্টারিং হয়, জাভাস্ক্রিপ্ট ফিল্টারিং, এই কাজটাও মোটামুটি সবাই করছে। কিন্তু দেখা গেছে কি, যেমন আজকে একজনের ইয়েতে দেখলাম যে এই ছবিটা ছোট হয়ে গেছে, এখানে গ্যাপ নাই, এখানে হয়তো হচ্ছে না, এই জাতীয় প্রবলেম। কিন্তু তারা কিন্তু এই স্ট্রাকচারটা বানাইছে, এই স্ট্রাকচারটা এবং জমা দিছে আমাদের এখানে। দুই একজনের কাজটা একটু দেখি। আচ্ছা ইরশাদুল, আপনারটা যদি ওয়াসিম আকরামের কাজটা আছে, ওয়াসিম আকরাম কাজটা জমা দিয়েছেন? জি ভাইয়া এখনো দেইনি, আমার ফুল ফাইনাল হয়নি। আচ্ছা আপনার পিসিতে একটু দেখান না, বা আমাদেরকে আমরা রেডি আছে বা ইরশাদুল আপনারটা যদি একটু দেখাইতেন তাহলে একটু আমাদের বোঝাইতে সুবিধা হতো। ইরশাদুল ভাই আছেন? হ্যাঁ ফারহান ভাই, ফারহান তো মোটামুটি সব একবারে ডান করে ফেলছে। আপ টু দ্য ফারহান ভাই তো অনেক অনেক আগে গেছেন। আমারটা দেখাবো। আমারটা মনে হয় যে আমরা একটু ইরশাদুল ওনারটা দেখলে আমাদের সিচুয়েশনটা বুঝতে সুবিধা হবে, যেটা আসলে ভাই জানতে চাচ্ছে আমাদের কাছে। জি দেখি। হান্ড্রেড পার্সেন্ট করেন, 50% করার প্রয়োজন নেই। জি ভাই আমি স্ক্রিন শেয়ার করে রাখছি। 100% করেন এটা, স্ক্রিনটা কন্ট্রোল 0 দেন। এটা কি বুটস্ট্র্যাপ দিয়ে না বুটস্ট্র্যাপ ছাড়া? জি বুটস্ট্র্যাপ দিয়ে। আচ্ছা নিচের দিকে যান তো একটু। গুড। জি ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ করেছেন এই কাজগুলো? এটা ইরশাদুল আপনারটা একটু দেখেন। মাসফিক তোমার এটা হয় নাই এই 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 টেমপ্লেটটা? না ভাই আমারটা হয়নি। না না আমি বলছি আজকে যেহেতু মাহবুব ভাই আমাদের ক্লাসে আসছে অনেকদিন পরে, দয়া করে সবাই সবার অবস্থানটা জানাইলে মাহবুব ভাই আমাদেরকে হেল্প করতে পারবে। হ্যাঁ মানে যতটুকু হয়েছে অতটুকুই দেখাও, মানে ভালো হইলে দেখাইতে হবে না, আমরা যে অবস্থায় আছি সেই অবস্থাটা ভাইকে বোঝানো দরকার, নাইলে আমাদের পরের ক্লাসগুলো আরো ঝামেলা হবে। ইরশাদুল ভাই আপনারটা কি ধরা স্যার পড়েনি? আমারটা একটু ডিসকানেক্টেড হয়ে গেছিল। হ্যাঁ এই যে দেখেন আমারটা ডিসকানেক্টেড হয়ে গেছে। একটু প্রেজেন্ট করুন। হ্যাঁ সুন্দর হয়েছে। এই ডিজাইনটা অনেক ক্লিন আছে, নিচের দিকে দেখি। নিচে নিচে নিচে
ফাইন। জি, দুজন দেখলাম মোটামুটি টেমপ্লেটটা নিয়ে কাজ করেছেন, বা তিনজন। না না, আরো করছে, আর সবাই কি করছে আরো আছেন ভাইয়া, আরো আছে। ভাই আমারটা দেখছেন? মুকাদ্দেস ভাই আপনারটাই দেখলো। এই যে সনদ কুমার, আপনিও তো করছেন, আপনারটা একটু দেখান না। স্যার আমার এখানে বিদ্যুৎ নেই স্যার, আমি ফোন দিয়ে বলেছি। ও আচ্ছা, ফারহান ভাই। স্যার আমাদেরটা দেখাবো স্যার? হ্যাঁ হ্যাঁ, সবাই দেখান, সুবল ভাই সবাই দেখান, সবাই দেখান। জি স্যার। যাদেরটা দেখেছি তারা একটু স্ক্রিন শেয়ারটা অফ করেন। জি, যারা নতুন দেখাবেন তারা একটু স্ক্রিনটা শেয়ার দেন। স্যার আমার এখানে বিদ্যুৎ নেই স্যার, আমি ফোন দিয়ে কানেক্ট আছি স্যার। জি, আপনি প্রিভিয়াস কাজগুলো করেছেন নিশ্চয়ই? জি স্যার করেছি স্যার। সেলিম কাজ করছে ভালো। আপনাদের এখানে চাকরিজীবী আছেন কতজন? সুভাষ রায়। সুভাষ, জি স্যার। এই যে উনিও তো ভালো কাজ করছেন, সুভাষ। আচ্ছা সুভাষ রায়, আপনি একটা দিচ্ছেন নেক্সট। স্যার নেটটা একটু স্লো, তো একটু পিএইচডিটা ওপেন করা আছে তো। ভেরি গুড। আচ্ছা, আপনারা এই যে জাভাস্ক্রিপ্ট jQuery এর কাজগুলো করেছেন, এগুলো কিভাবে ক্রিয়েট করেছেন বলেন তো? আচ্ছা, এটা স্যার, স্যার এটা স্যার হচ্ছে করছি স্যার, ওই যে কোডগুলো স্যার এই যে গুগলে সার্চ করছি, গুগলে সার্চ করার পরে কোডগুলো নিছি স্যার। একটা জিনিস কি, তারপরে ওই যে আপনি জাভাস্ক্রিপ্ট কি শিখেছেন? আপনাদের ক্লাসে কি আলোচনা হয়েছে এখনো? স্যার বেসিকটা শিখেছি, যে কিভাবে ব্যবহার করতে লাগে, কিভাবে নেওয়া লাগে। একটা জিনিস মাথায় রাখবেন যে যখন যে কোনো কাজটা ধরবেন, তার ভেতরে যদি আরেকটা জিনিস ঢুকানো হয়, কাজ লেগে যাবে। লাইক আপনি ডিজাইনটা করতেছেন, এখন ডিজাইনটার মধ্যে ইফেক্ট আসবে, অ্যানিমেশন আসবে, এটাকে প্রথমে দিকে আপনার উচিত হবে না। আপনাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আপনাদের ডিজাইনটাকে কমপ্লিট করা। এখন হয়তো আপনারা উৎসাহী হয়ে ইফেক্টগুলো কাজ করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু এটা কিন্তু ঠিক হয়নি। আপনারা প্রথমে হচ্ছে ডিজাইনটাকে পারফেক্টলি করবেন। আপনাদের এই ডিজাইন পারফেক্ট হওয়ার পরে আপনি চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে, আমি একটু অ্যানিমেশন দেওয়ার জায়গা আছে কিনা, দিতে পারি কিনা। এবং যেহেতু আপনি অ্যানিমেশন দিবেন, আপনাকে জানতে হবে অ্যানিমেশনটা কিভাবে দিতে হয়। আপনি যখন এই যে জাভাস্ক্রিপ্ট jQuery কাজ করছেন, আপনি সার্চ করে একটা না একটা অ্যাড করার চেষ্টা করছেন। এটা তো আপনি জেনে করছেন না, তো বুঝে করছেন না। যেটা জেনে বুঝে করছেন না, এটা করে আলটিমেটলি কি লাভ হলো? কোনো লাভ আছে কি? স্যার আমাদের এই ক্লাসে কয়েকজন আছে, তারা আগে থেকেই ডিজাইন পারতো। যারা যদি কোনো কাজ দিত তাহলে ওরা আগেই করে ফেলতো। তারা আগেই করে ফেলতো। মানে কি তারপর তারা আগেই করে ফেললো, আর আমরা করে থাকলাম। যেমন এই যে স্যার প্রতিদিন আমাদের যে বুটস্ট্র্যাপ নিয়ে আসলো, আমাদের আলোচনাই করা হলো না আসলে বুটস্ট্র্যাপ কেমনে কাজ করে, আসলে ওটা কি, কোথায় দিতে হবে, আমরা জানলাম না। জি জি জি, তাদের কারণে মূলত আমাদের এই ব্যাচটাতে কেউ পারতেছে, কেউ এখনো শুরুতেই আছে। ভালো পারেন যেমন এই বুটস্ট্র্যাপ। আচ্ছা, আমি একটু কথা বলি এখানে, বুঝতে পারছি ঘটনা কি ঘটছে, আমি বুঝতে পারছি। একটা ক্লাসে যখন ভালো কিছু স্টুডেন্ট থাকে আর খারাপ কিছু স্টুডেন্ট থাকে, সেখানে ডিসক্রিমিনেশনটা যদি তৈরি হয়, এটা আলটিমেটলি ওই টোটাল ক্লাসের উপর ব্যাড ইফেক্ট আসে। যারা ভালো পারেন বা ভালো বোঝেন বা স্কিলি আছেন, তারা যদি ওটাকে শো অফ করেন এবং সেটার উপরে যদি আপনি ক্লাসে আপনি এটা ইফেক্টটা ফেলেন, তো এইটা কি হলো, মানে এই যে অ্যাক্টিভিটিসটা হলো, আপনি কিছু আলোচনা হয়তো কোর লেভেল, সেই আলোচনা বা বেসিক লেভেল আলোচনাটাকে আপনি স্কিপ করালেন। আপনি টিচারকে বললেন যে এটা আমরা বুঝি,
ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক আপনি একটু অ্যাডভান্স হন, তা আমাদের জন্য ভালো। তাহলে অপরের জন্য কি হলো? এখন একটা কথা হতে পারে যে এটা একটা ট্রেনিং, আমি আমার যতটুকু প্রয়োজন দ্রুত শিখে ফেলে আমার জন্য সুবিধা। এটার অনেক ওয়ে আছে। আমাদের প্রিভিয়াস যতগুলো ব্যাচ হয়েছে, আই ডোন্ট নো আপনাদের সাথে হয়তো আমার ইন্টারাকশনটা কম ছিল, তাহলে হয়তো এই পরিস্থিতিটা আসতো না। যতগুলো ব্যাচ আছে যারা একটু ভালো জানে তারা কি করেছে, যারা একটু কম বোঝে তাদেরকে নিয়ে গ্রুপ করেছে। কথাগুলো একটু খেয়াল করে গ্রুপ করে অফ ক্লাসের বাইরে তারা হচ্ছে আজকে কোনো একটা আলোচনা করলো, সেটা তারা আউটসাইডে ক্লাসের পরে গিয়ে ডিসকাস করতো। ডিসকাসটা এরকম হতো, মনে করে যে ইরশাদুল ইসলাম একটু ভালো বুঝছেন কি ব্যাপারে, বুটস্ট্র্যাপের ব্যাপারে, আবার এখানে মানিক ইসলাম হচ্ছেন একটু উইকার আছে। তো সেক্ষেত্রে তারা একটা গ্রুপ করলো। এখন মানিক ইসলাম এবং ইরশাদুল ইসলাম দুজনে কিন্তু ডিসকাস করছেন। ইরশাদুল ইসলাম তাকে চেষ্টা করলো যে জিনিসটাকে একটু বুঝিয়ে আনা, এতে করে তারও স্কিলটা ডেভেলপ করলো, কারণ একজনকে বুঝাতে গেলে তার নিজের স্কিলটা অনেক ভালো হতে হয় এবং ভালো হয়ে যায় এবং নতুন কিছু এক্সপ্লোর হয়, আইডিয়া আসে। এটা করে কি হয়েছে, প্রথম দিকে ক্লাসটা দেখা গেছে যে যারা একটু উইকার তাদের কারণে ক্লাসটা স্লো হয়েছে। টিচারের উচিত অলওয়েজ দুর্বল স্টুডেন্টদেরকে সাথে নিয়ে আগানো, যারা এক্সপার্ট তারা তো একটু অ্যাডভান্স আছেই। তো প্রথম দিকে যেহেতু উইকদের কারণে ক্লাসটা স্লো হয়, তো এটা সলিউশন না যে উইকারদেরকে ওভারটেক করে স্কিপ করে আমি এক্সপার্টদেরকে নিয়ে আগাবো। এটা কি কোনো সলিউশন? আপনাদের কি মনে হয়? না, এটা কোনো সলিউশন না। সলিউশনটা তাহলে কি, যারা উইক আছে তাদেরকে আপনাদের সমান জায়গাটাতে নিয়ে আসা। এটা শুধুমাত্র টিচারের মাধ্যমে সম্ভব না। সম্ভব কি না? তা নয়, সবার কোঅপারেশনের মাধ্যমে পসিবল। এবং প্রথম দিকে যারা উইক আছে তাদেরকে যদি আপনারা যারা এক্সপার্ট আছেন তারা একটু সাথে নিয়ে আগান, একটা স্টেজে এসে দেখবেন যে ক্লাসটা স্পিডি হয়ে গেছে, কারণ তখন মোটামুটি সবাই বোঝা শুরু করছে। কিন্তু যদি এমন হয় তাদেরকে স্কিপ করে গেলেন, কোনোদিনই এই ক্লাসটা সফল হবে না। মিড পর্যায়ে আপনিও আগাতে পারবেন না, তারাও আগাতে পারবেন না, এবং আলটিমেটলি দুই পক্ষ ক্ষতিগ্রস্ত হবেন। কেন ক্ষতিগ্রস্ত হবেন? এই যেমন আমি 25টা ক্লাস পরে এসে দেখলাম যে কিছু লোক জানে আর কিছু লোক জানেই না। আমি কি করবো? ক্লাসটাকে হোল্ড করাই দিব। তো ক্লাসটা যদি আউটপুট না আসে সেই ক্লাস করে লাভ নেই। তো এই ক্ষেত্রে উচিত হবে আপনাদের ভিতরকার যারা উইক আছে তাদেরকে আপনারা অফ ক্লাসও নিজেদের ভিতরে গ্রুপ স্টাডি করেন। আর যারা উইক আছে তাদেরও কাজ হবে যারা জানে তাদেরকে একটু নক করা, তাদের সাথে কমিউনিকেশন করা, তাদেরকে এক্সট্রা ইফোর্টটা দেওয়া। যারা উইক আছে তারা যদি চিন্তা করেন যে ঠিক আছে আমাকে নিলে নাও, না নিলে না নাও, এ ধরনের লোক যদি থাকেন তাহলেও পসিবল প্রবলেম। সেটাও আমাকে নোট করে জানাতে হবে যে এনাদেরকে নিজেরা একটু কম বোঝেন এবং আগ্রহও নাই, মানে তাদেরকে ধরে বাঁধতে আমাদেরকে শিখাতে হবে। এরকম একটা পর্যায়ে আসলে সেটাও কিন্তু পসিবল না। সো আমাদেরকে একত্রিত ভাবে আগাতে হবে। তখন দেখা যাবে যে যারা উইক আছে তাদের একটা পর্যায়ে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা গ্রো করবে। আর যখন আন্ডারস্ট্যান্ডিং লেভেল গ্রো করবে তখন দেখা যাবে যে ক্লাসগুলো আর এক জায়গায় থেমে নেই, প্রতিদিন একটা ভালো নতুন কিছু আসতেছে। তা নাহলে প্রতিদিন প্রবলেম সলভিং করতে করতে দেখা যাবে যে আপনাদের ক্লাস শেষ। যারা একটু ভালো বুঝছেন তারাও ফ্রাস্ট্রেট হয়ে যাবেন যে এই তো প্রবলেম সলভিং নতুন কিছু আসছে না। তো এই অ্যাসপেক্টটা তৈরি হয় তখন থেকে যখন যারা একটু ভালো বোঝে তাদের ইগোটা কাজ করে অথবা শো অফটা কাজ করে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। লার্নিং এর ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিস আসে, কিন্তু এটা একত্রিত হয়ে এটাকে ওভারকাম করতে হয়। আর একটা ব্যাপার বুঝে রাখেন, গভর্নমেন্ট ট্রেনিং বিগত যা গিয়েছে হয়তো আই ডোন্ট নো আপনাদের এই ব্যাপারে অভিজ্ঞতাটাকে, কিন্তু জানেন যে এখনকার যে ট্রেনিংগুলো হচ্ছে গতানুগতিক ট্রেনিং না। এরপর আরো 3টা মাস আছে, যে 3টা মাস মেন্টরিং করা হবে। অর্থাৎ আপনারা 2 মাস স্কিল নেবেন, পরের 3 মাস মার্কেট প্লেস, ওটা নিয়ে আমি ছুটব। আপনি এখানে উইক থাকবেন, আপনাকে নিয়ে আমি আগাতে পারবো, আপনাকে নিয়ে আমি মার্কেট প্লেসে একটা জবের জন্য তৈরি করতে পারবো না, আপনাকে একটা কমিউনিকেশন স্কিল গ্রো করার জায়গায় নিতে পারবো, আপনাকে আমি একটা জব কিভাবে নিয়ে কমপ্লিট করতে হয়, সেখানে কি ধরনের ডিফিকাল্টিস হয়, সেই সলিউশন ওই জায়গাটাতে নিতে পারবেন। যেহেতু আপনি আগে স্কিলই নেন, যে সময়টা ছিল আপনার স্কিল নেওয়ার, স্কিল গ্রো করার,
সেখানেই আপনি হ জ ব র ল করে ফেলেছেন। সো এখনো 25টা ক্লাস বাকি আছে। এখন যতটুকু স্কিল হয়েছে আর যাদের যাদের ল্যাকিংস আছে তারা চিন্তা করেন কিভাবে এটাকে সলিউশন করা যায়। যারা এক্সপার্ট আছে তারাও চিন্তা করেন যে আমার কোন কোন সহপাঠী উইক আছে। তো একটা গ্রুপ করে প্রায় আমি একটা এটা নিয়ে করি, মনে করেন আপনি নতুন কিছু করতে যাচ্ছেন, যারা এক্সপার্ট আছেন লাইক আপনি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করবেন, ঠিক আছে, আপনি আরো দুজন সাথে নেন, দুজনকে সাথে নিয়ে আপনি তাদেরকে টিচিং এর মতো করে দেন। এতে করে আপনারও কিছু নতুন আইডিয়া আসবে, জড়তা ছাড়বে, তারাও শিখবে। পরবর্তী ক্লাসে যখন আসবেন তখন দেখবেন যে টিচার যেটা আলোচনা করছে সেও বুঝতে পারছে, সেও আগাচ্ছে। আর অ্যাট দ্য এন্ড 50টা ক্লাস পরে যখন মার্কেট প্লেসে আসবেন তখন একটা সমস্যা হয়, যারা বেশি বোঝে তারা পিছায় পড়ে, কারণ তারা মনে করে আমি সব কিছু বুঝি, এই কারণে তারা প্র্যাকটিসটা করেন না বললেই চলে। আর যিনি মনে করেন যে আমি বুঝি না বা আমি নতুন, আমার প্র্যাকটিস করতে হবে, তো উনি প্র্যাকটিসটা কন্টিনিউয়াসলি করার ফলে ওনার কি হয়, কোডিং স্কিলটা বাড়ে। তো যখন আমরা মার্কেট প্লেসে ঢুকি এই 200 ঘন্টা শেষ হওয়ার পরে তখন যারা এক্সপার্ট ওরাই ঝরে যায়, মানে যারা একটু ভালো জানতো তারাই ঝরে যায়, কারণ তাদের আত্মবিশ্বাস আছে, তারা খুব ভালো বোঝে। এবং তারা ক্লাসে অনেক সময় মোবাইল থেকে কানেক্টেড থাকে, ডেস্কটপেও থাকে না, ল্যাপটপেও থাকে না, তারা চিন্তা করে টিচার যেটা বলতো ওটা আমি জানি, মানে তারা প্র্যাকটিসটাই করে না। আর এইখানের কোর্স টোটালটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। এখানে আপনার মুখস্থ বিদ্যা বলে কিছু নেই, আপনি দেখে বুঝলেন এটারও কোনো দাম নেই আপনি যদি এটা না করেন। তো যারা উইক এরা প্র্যাকটিস করে, কারণ তাদেরকে নতুন কিছু জানতেছে। আর যারা একটু মনে করেন ভালো তারা প্র্যাকটিসই করে। তারা যখন আমি তখন তাদেরকে নিয়ে প্রোফাইল করাবো, মার্কেটে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হবে, সেগুলো ক্লাস নিব, ওই জায়গাটাকে তারা স্লো হয়ে যাবে। তাদেরকে একটা পেজ দিলে তখন তারা কমপ্লিট করতে পারে না। এটা আমার দেখা, এই জন্য আমি আপনাদেরকে এক্সপেরিয়েন্সটা শেয়ার করলাম যে প্রিভিয়াস ব্যাচগুলোতে যেটা হয়েছে। তো দুপক্ষকেই এগিয়ে আসতে হবে। আমার জানা মতে যারা প্রিভিয়াসলি যে ব্যাচগুলো হচ্ছে গ্রুপ করে করে আলাদাভাবে কাজ করেছে, গ্রুপ স্টাডি করেছে, এদের অনেকেই আছে যারা এখন মোটামুটি ভালো ফ্রিল্যান্সার হয়ে গেছে। এই চলাকালীন টাইমে আমি বলি আমার লাস্ট 2 মান্থস আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম। আপনাদের সাথে আমি চাইলে তাদেরকে সাক্ষাৎ করায় দিব, তারাও তাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করলে বুঝতে পারবেন যে তারা কি করেছে আর আপনারা কি করছেন। সো বি কেয়ারফুল। ক্লাসটা যেভাবে চলছে এটা আপনারা চেষ্টা করবেন যে সবাইকে হেল্প করে আগানো। টিচার যেটা দিচ্ছে সেই জিনিসটা কিন্তু তার একটা অ্যানালাইসিসের ফসল। তো আপনি যদি মনে করেন যে আমি এটা বুঝে ফেলেছি, ভুলের মধ্যে আছে। সো টেক কেয়ার। আমি আসলে একটু কড়া কথা বলে ফেলেছি, আর আপনাদের যাতে করে আমার এক্সপেরিয়েন্সটা থেকে কিছুটা আপনারা বুঝতে পারেন যে সামনে কি আসবে। আপনি সঠিক কথাটাই বলছেন স্যার, আপনি বলে ভালোই করছেন, আমরা বুঝতে পারলাম। থ্যাংক ইউ। সো এই জন্য বলি যে আপনারা একটু নিজেদের মধ্যে কমিউনিকেশনটা বাড়ান, যারা একটু ভালো বোঝে তাদেরকে নক দেন, আর যিনি ভালো বোঝেন তিনিও একটু তাদেরকে হেল্প করেন, তাতে করে ইন ফিউচারে যেন আপনারাও এরকম একটা মেইনটেইন করতে পারেন যে আপনারা 3 জন মিলে একটা টিম হচ্ছেন, 4 জন মিলে একটা টিম হচ্ছেন। আমরা অনেকটা দেখেছি যে যখন কাজ শুরু করা হয় তখন অনেকের হচ্ছে কমিউনিকেশন স্কিলের লেগে থাকে, তার মানে সে ইংলিশটা বোঝে কম এবং ওইটা নিয়ে সে কমিউনিকেশন করতে প্রচন্ড ভয় পায়। আবার কিছু আছে লোকজন যারা ইংলিশটা ভালো কিন্তু কমিউনিকেশন স্কিলটা একটু কম, তখন তারা কি করেন, গ্রুপ করে ফেলেন। অর্থাৎ এই গ্রুপ করার জন্য কিছুদিন কাজ করলে দুপক্ষই তাদের জায়গা থেকে কেউ কমিউনিকেশনের ল্যাগ থাকলে সেটাকে স্কিল আপ করেন, আর যার আপনার মনে করেন স্কিলে ল্যাগ থাকে তিনি স্কিল আপ করেন। বাট ওই যে গ্রুপটা হয়ে গেল একসাথে কাজ করার যে একটা স্বাচ্ছন্দ্য বোধ করাটা, ওটা থেকে তারা কিন্তু অনেক বড় বড় কাজ পরবর্তীতে করতে এবং করছে এখন। তো এরকম টিম আছে, আপনারা কাজ দেখতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমি সেটা আপনাদের মিটআপের ব্যবস্থা করবো সামনে, যে তাদের মাধ্যমে আপনারা একটু জানেন যে তারা কিভাবে গ্রুপ করে এটাকে সলভ করছে, তারা কিভাবে টিম করে এটাকে সলভ করছে। এবং সত্যি কথা বলতে যে তারা এখন ভালো ভালো অর্ডার পাচ্ছে, এবং আমাদের গ্রুপগুলোতে আপনাদেরকে দেখাতে পারি না, মিনিস্ট্রিতে তাদের যে যখন যা আর্ন করে কেউ, তখন তার একটা শর্ট ভিডিও ক্লিপস আমরা মিনিস্ট্রিতে সেন্ড করি।
সেখানে তার এক্সপিরিয়েন্সটা তারা শেয়ার করে। এটা সাফল্যের গল্প নামে একটা পেজ আছে ইনস্টিটিউট, ওখানে গেলেও দেখবেন যে তাদের কথোপকথনগুলো, তারা কিভাবে এটাকে সফল হয়েছে বা তারা কিভাবে ফেসবুকে পেজ আছে? হ্যাঁ আছে। আর এটা তো গেল যে অফিসিয়ালি তারা যেটা বলেছে, আনঅফিসিয়ালি তাদের কাছে পার্সোনালি জিজ্ঞেস করলে বুঝতে পারবেন ঘটনা কি। একা ভাবে আপনি আগাতে পারবেন না, এখানে আগাতে পারবেন না তা না, কিন্তু সেটা অনেক লেন্দি হবে, অনেক সময় ফ্রাস্ট্রেট হয়ে যাবে, অনেক সময় যে আশানুরূপ ফলাফলটা চাচ্ছেন পারবেন না। তো এখানে একটা কমিউনিটি আছে, কমিউনিটিটা আমাদের সময়টা ছিল না, আমাদের এই লেভেলটাতে ফ্রিল্যান্সিং, আমার ক্যারিয়ারটা টোটালটাই ফ্রিল্যান্সিং। আমি যদিও আমার মাস্টার্স হচ্ছে আপনার কমার্স ব্যাকগ্রাউন্ডে, আমি এমবিএ করেছি, আমি টেকনিক্যাল স্টুডেন্ট, আমি টেকনিক্যাল সাইডে কাজ করি, আমি ফ্রিল্যান্সার, আমার ক্যারিয়ারটাই পাশে নিয়েছি, আমি কোনো জবে যাচ্ছি না, যাইনি। তো বুঝতে হবে যে আমার এখানে স্ট্রাগলিংটা আরো হার্ড ছিল, যদিও আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু টেকনিক্যাল। তো এখানে অনেকেই আছেন যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড টেকনিক্যাল না, এবং বাংলাদেশ প্রেক্ষাপটে অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছেন যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড টেকনিক্যাল না, মানে আইটি রিলেটেড না, কম্পিউটার রিলেটেড না। এইখানে একটাই প্রায়োরিটি পাবে, আপনি কতটা অর্গানাইজড ভাবে কাজ করছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা প্রত্যেকেই মোটামুটি টিচিং দিই, আমাদের অফ টপিকে টিচিং এই পার্টটা রাখি এই কারণে যে একটা টিচিং যখন দিতে যাই, ঠিক বুঝলাম না, ও আচ্ছা, তো আমরা যখন টিচিং দিই এটা হচ্ছে আমাদের অফ টাইমে রাখি বা অবসর টাইমে কিছুটা সময় 1 ঘন্টা 2 ঘন্টা টিচিং এর জন্য রাখি। এটা এই জন্য রাখি, যখন কাউকে টিচিং দিতে যাওয়া হয়, একটা হচ্ছে আপনি নিজে বুঝলেন, জাস্ট কাজ কোড করলেন, কাজ হচ্ছে, এইটা এক জিনিস। আর যখন কাউকে বুঝাতে যাবেন তখন আপনাকে ওই ব্যাপারটা সম্পর্কে অনেক ভালো জানতে হবে, এবং যখন বুঝাতে যাবেন তখন নতুন নতুন আইডিয়া ক্রিয়েশন। ওই জন্য আমরা যেটা করি, কাজের ফাঁকে ফাঁকে কিছুটা টিচিং প্রফেশনটা রাখি, এটা ম্যাক্সিমামই রাখি। যারা একটু ভালো ফ্রিল্যান্সার তারা যেটা করেন, হয় টিচিং দেন অথবা ইউটিউবে চ্যানেলে তারা টিউটোরিয়াল দেন। এটা জাস্ট এই কারণে, যখন টিউটোরিয়াল দিতে যাওয়া হয় তখন এক্সপ্লোরিং হয়, একটা ব্যাপার সম্পর্কে আরো ডিপ নলেজ আসে, এবং একটা লোককে বোঝাতে গেলে ওই ব্যাপারটা সম্পর্কে আরো সচ্ছলতা বা একটা নলেজটা আরো ক্লিয়ার হয়। দ্যাটস ওয়াই আমরা এটা করি। তো আপনাদেরকে উদ্বুদ্ধ করার এটাই কারণ, আপনারাও এটা করবেন, তা না হলে ওই একটা ইনসাইড দ্য বক্স থেকে যাবেন, একটা বক্সের মধ্যে বন্দি থেকে যাবেন, আউটসাইড দ্য বক্স থিঙ্ক করতে পারবেন। এটা হয়, নিজেকে এক্সপ্লোর করার জন্য অনেক কিছু করতে হয়। এইটার মর্মতা অনেকেই যেটা করে, আমরাও অনেক সময় করতাম যে টিচার অনেক কথাই বলবে, সব আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে তা না, কিন্তু এই জিনিসটা ভুলে যাই, ঠিক সেম পথটা, সেম ওয়েটা উনি কিন্তু দেখে ওইখানে গিয়েছেন। এখানে যতগুলো বাধা বিপত্তি, ফ্যাসিলিটিস এবং কি কি করণীয় আমার থেকে উনি ফার বেটার জানেন, এবং ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি বলেছেন। সো আমি যতটুকু বিলিভ করি আর না করি, কিছুটা তার বটে, মানে ওগুলো ঘটবে। আমরা অনেকেই কথা শুনে কেয়ার করি না, মনে করি নিজের মতো করে আমি থিঙ্ক করে চলবো, আরে আমি যেটা বুঝি এটাই বেশি। এটা ইনসাইডে কাজ করে মানসিক। আপনি সাপোজ ক্লাসে গেলেন, আপনার টিচার এক গাদা মোটিভেশনের কথা বললো, কিন্তু আপনি চিন্তা করলেন হয়েছে, বুঝছি ওইগুলো। ব্যাপারটা ঠিক করলে বুঝতে পারবেন। অনেকেই আছে এই কথাগুলোকে হার্ডলি নেয়, অনেকে এটা গুরুত্বটা কম দেয়। যারা লাইফে ইভেন আপনি দেখবেন যত বড় বড় লোক, তারা দুই একটা উপদেশকে তাদের লাইফে এইম ধরে নেয় বা ওটাকে গাইড ধরে নেয়, ওটাকে ফলো করে তারা কিন্তু আগায়। তো এরকম জানি না যে আপনারা হয়তো কখনো কোনো কথায় কারো যদি এই স্টেপটা গ্রো করে তো ভালো, বাট এই ব্যাপারটা মনে রাখবেন যে মানুষকে যত আপনি জানানোর চেষ্টা করবেন, আপনার ভেতরের স্কিলটা তত গ্রো করবে। যারা এখানে এক্সপার্ট আছেন বা একটু ভালো জানেন তাদের জন্য এটা। আপনি যত চাইবেন যার একজনকে আপনি আপনার ওই ব্যাপারটা আপনি বুঝছেন কিন্তু ভাষা যখন আরেকজনকে বুঝাতে যাবেন ক্লিয়ার হয়ে যাবে। আর যিনি উইক আছেন তার ব্যাপার হচ্ছে যিনি জানেন তাকে নকের উপরে রাখা, তাকে বেশি বেশি কমিউনিকেশন করা, তাকে প্রায়োরিটি দেওয়া। তো এই দুটো মিলেই দেখবেন যে একটা ভালো কিছু হবে। খুব বেশি কথা বলে ফেলেছি, আজকে আর থাক। আপনাদের এক্সামটা আমি দিব, কিন্তু সেটা যতটা সম্ভব আপনাদের পক্ষে করা ততটুকু করবেন। আমি চাচ্ছি না যে আহামরি আপনারা পেজ কমপ্লিট করে আমাকে একেবারে পারফেক্ট একটা পেজ দেবেন।
এই অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের স্কিল কোন লেভেলে এখন বর্তমানে অবস্থান করছেন সেটা সম্পর্কে আমার জানা, এবং নেক্সট কি কি গাইডলাইন্স দিলে আপনারা এই জায়গাটাকে গ্যাপটাকে ফিল আপ করতে পারেন, এটাকে আমাকে ওইভাবে পরিচালনা। তো এই কারণে এক্সামটা আমি নিব, আপনারা যেভাবে পারেন সেভাবে এক্সামটা দিবেন যতটুকু আপনার জানাশোনা আছে। ওকে বুঝাতে পারলাম সবাইকে? জি খুব ভালো জি স্যার, এটাই ভালো হবে। স্যার থ্যাংক ইউ। জি স্যার। তো এটা মাথায় রাখবেন যে আপনাদের এই ক্লাস কমপ্লিট হওয়ার পর আরো 3টা মাস আমার সাথে কাটাতে হবে, এবং সেখানে হচ্ছে